বিয়ের রমরমা পরিবেশে বরের গালে তার প্রেমিকার থাপ্পড় পড়ায় চারপাশের পরিবেশ স্তম্ভিত হয়ে যায়। কি হচ্ছে সেটা বোঝার জন্য উৎসুক চোখে এগিয়ে আসে সবাই। কিছুক্ষণ আগের ঘটনা, প্রেমিকের বিয়েতে প্রেমিকের বাড়ির বাইরে ছুটোছুটি করে পাগলের মতো কান্নাকাটি করছে সারা। বাসার দারোয়ান কোনো একটা কোড ছাড়া কিছুতেই ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছে না। সারা বারবার বিনতি করেও কাজ হয়নি। আবিদও তাকে ফোনে ব্লক করে রেখেছে। সারা কান্না করেই যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। আবিদ তাকে এভাবে ঠকাবে এটা সে কখনোই বুঝতে পারেনি। এত এত ভালোবাসা কেন আজ হেরে যাচ্ছে। সারা অতীতের কথা ভাবতে থাকে। একসময় মনে হয় এত ভেঙে পড়া যাবে না। ঠকে যেহেতু গিয়েইছে, যে ধোঁকা দিয়েছে তাকে শাস্তি পেতেই হবে। সারা তখনও আবিদের বাড়িতে থেকে একটু দূরে দাঁড়িয়েই আছে। এখনো আশা নিয়ে আছে ভেতরে প্রবেশ করার। বোরখা পরিহিত এক নারীকে বাড়ির দিকে যেতে দেখলে সারা ওনাকে থামিয়ে দেয়। কি হলো, কিছু বলবেন? আপনি ওই বাসার ভেতরে যেতে চাইছেন? হ্যাঁ। এই বক্সে কি আছে? এটা তো কেকের বক্স। আজকে যার বিয়ে, কালকে তার জন্মদিন। রাত 12টায় কেক কাটবে, তাই বর নিজে থেকে অর্ডার দিয়েছে। বিয়ের সবকিছু কি ছেলের বাসায় হচ্ছে? জি, কিন্তু আপনি কে? সারা বোরখা পরিহিতা মেয়েটাকে সব বলে। মেয়েটার থেকে বোরখাটার কোড জানতে চাইলে মেয়েটাও হেল্প করে। তারপর তারা দুজনে একসাথে বাসায় প্রবেশ করে যেন মেয়েটার কোনো দোষ না হয়। সারা বাসার মধ্যে প্রবেশ করে সবার সামনেই সোফায় গিয়ে বসে। চারপাশে অনেক মানুষ নানা রকম কাজ, গল্প, খাওয়া দাওয়ায় ব্যস্ত। সারার মুখশ্রী দেখলে কারো বোঝার ক্ষমতা নেই যে এই মেয়েটা ঘন্টাখানেক আগেও পাগলের মতো কান্নাকাটি করছিল। তবে ভেতরে ভেতরে তার কালবৈশাখী ঝড় বয়ে চলেছে, সাথে শিক্ষা দেওয়ার ব্যাকুলতা। সারার আবিদের সম্পর্ক প্রায় 6 মাসের। প্রপোজাল আবিদই সারাকে দিয়েছিল। সারা অনেক সময় নিয়ে তারপর আবিদের সাথে রিলেশনে যায়। ভালোই চলছিল তাদের সময়। আজ দুপুরেও আবিদের সাথে ফোনে কথা হয়েছে তার। দুপুরে কথা বলার সময় বলেছিল তার কাজিনের বিয়ে, তাই সে একটু ব্যস্ত থাকবে। কিন্তু বিয়েটা যে তার নিজের সেটা সে জানতে পেরেছে আবিদের বন্ধুর কাছ থেকে। বিষয়টা জানার পরে কান্না করতে করতে হন্তদন্ত হয়ে আবিদের বাসার সামনে চলে এসেছিল। কোনোভাবে নির্দিষ্ট কোড ছাড়া দারোয়ান ভেতরে ঢুকতে না দেওয়ায় নানা রকম চালাকি করে ভেতরে আসতে পেরেছে সে। প্রায় 10 মিনিট কেটে যায়। সারা সেখানেই বসে আছে, কিন্তু বরবেশে আবিদকে এখনো দেখেনি সে। ডাটা অন করে অনলাইনে গিয়ে গ্রুপের বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করে। সবাইকে সেখানে আসতে বলেছে। তার বন্ধুরাও রাজি হয়ে যায়। সবার বাড়ি আশেপাশেই, তাই তাদের আসতে খুব একটা দেরি হবে না। সারা বসে বসে বরের অপেক্ষা করছে। কিছুক্ষণ পর বর বউ একসাথেই ভেতরে এলো। সারা জুস নিয়ে বসে বসে খাচ্ছিল। তাকে দেখে কোনোভাবে আর চিন্তিত মনে হচ্ছে না। বর বউকে নিয়ে গিয়ে বসানো হলো। সবাই গিয়ে ছবি তুলছে, কথা বলছে। সারাও চোখ থেকে গড়িয়ে পড়া পানি মুছে বর বউয়ের সামনে যায়। আবিদ তখনও সারাকে দেখেছিল না। হঠাৎ সামনে চোখ দিতেই সারাকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়ে থাকে। সারাকে একদম বউয়ের সামনে দাঁড়ায়। মাশাআল্লাহ, কি সুন্দর গো তুমি। শুক্রিয়া। এই বর সাহেব, বউ কোথাকার? দাওয়াত দিলেন না তো? তুমি এখানে কেন? আমি থাকলে আপনার সমস্যা নাকি? না, মানে আপনার কি মনে হয় আপনার বিয়ে খেতে এসেছি আমি? কে নি আবিদ? আমার পরিচিত। কথাটা বলার সাথে সাথে আবিদের গালে একটা থাপ্পড় পড়ে। ভরা মজলুমে বরের গালে থাপ্পড় দেওয়া দেখে আশপাশে সবাই চুপ হয়ে তাদেরকেই দেখতে থাকে। সারা যে যখন তখন যা তা করে ফেলতে পারে সেটা আবিদ জানে, তাই বলে এরকম একটা পরিবেশের সৃষ্টি করবে এটা সে বুঝতে পারেনি। গালে হাত দিয়ে এদিক ওদিকের মানুষকে পর্যবেক্ষণ করতে থাকে সে। তোর কি মনে হয় তুই আমার সাথে প্রেম করবি আর বিয়ে করবি অন্য একটা মেয়েকে, আর সেটা আমি এত ভালোভাবে হয়ে যেতে দেব? মানে কি বলছেন আপনি? এই যে আপনার হবু বর, ইনি দুপুরেও আমাকে জান, বাবু, সোনা বলে ঘুম পাড়িয়েছে, আর এখন বিয়ে করতে বসেছে। না রেমি, বিশ্বাস করো, এই মেয়ে একদম মিথ্যা কথা বলছি। এই মেয়ে আমার পিছে পিছে ঘুরতো রিলেশনের জন্য। আমি না করে দিয়েছিলাম, তবু আজ এসে গেছে এখানে। আমি ঘুরতাম তাই না? আমাকে দেখে মনে হয় আমার মতো মেয়ে তোর পিছে সময় নষ্ট করবে? কথাটা বলতে বলতে ফোনটা বের করে রিমির হাতে দিয়ে দেখলো রিমি ফোনের স্ক্রিনেই দুজনের ছবি দেখতে পেল। সারা আবার সাথে সাথে ফোনটা নিজের কাছে নিয়ে নিল। যে ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক থাকা অবস্থাতেই আরেকটা মেয়েকে বিয়ে করতে পারে, সেই ছেলের চরিত্র কেমন সেটা একটু ভেবে দেখবেন। আমি পারতাম বাড়ির বাইরে থেকেই চলে যেতে, তারপর মনে হলো সবার জানা উচিত।
সারা আরেকবার আবিদকে থাপ্পড় দিতে এগোতে লাগলে তার বন্ধুরা এসে ধরে ফেলে। আরো কয়েক মিনিট যাবত ওখানে বড়সড় একটা ঝামেলা চলতে থাকে। প্রায় অনেক সময় পর সারা সহ তার বন্ধুরা বিয়ে বাড়ি থেকে বের হয়। আবিদের কর্মকাণ্ডের কথা ভেবে এতক্ষণ চুপচাপ সহ্য করে এত কিছু করতে পারলে এখন সে বাহিরে এসে বান্ধবী রিমঝিমকে জড়িয়ে সাথে সাথে কান্না করে দেয়। রিমঝিম সারার কান্না থামানোর চেষ্টা করলে আয়ান রিমঝিমকে এটা করতে নিষেধ করে, কারণ সারা এখন কান্না করা প্রয়োজন, নইলে তার বুক ভারী হয়ে চাপা কান্না তাকে শেষ করে ফেলবে। রাস্তার পাশে সবাই দল বেঁধে দাঁড়িয়ে আছে। সারা সেই বের হওয়ার পর থেকে কান্না করেই যাচ্ছে। দোস্ত, আমার এই সীমাহীন ভালোবাসাও ভাঙলো তবে, তাই না বল? তার জন্য আমি কি না করেছি। তোদের সাথে যোগাযোগ প্রায় শেষ করে দিয়েছিলাম। শেরহানকে সে পছন্দ করতো না, জন্য শেরহানকে আমার ফোন অনলাইন শপ থেকে ব্লক করে রেখেছিলাম। তার ধারণা শেরহান আমাকে পছন্দ করে। আমি তবুও কিছু বলিনি, শুধুমাত্র সম্পর্কটা ঠিক রাখার লোভে। ঠিক আছে, এখন বাদ দে এসব, একটু শান্ত হ। ও আমাকে এভাবে ঠকাতে পারলো? তোর কি মনে হয় ওই মেয়েটা আবিদকে আবার বিয়ে করবে? বিয়ে না করলেও তো আবিদের কাছে আমি আর ফিরে যাব না, কিন্তু ক্লাসগুলো কিভাবে করব আমি? ওসব নিয়ে তোর ভাবতে হবে না। আগে যেমন স্যার স্টুডেন্ট রিলেশন ছিল ওভাবেই ট্রিট করবি। ক্লাসের চিন্তা তোর এত করতে হবে না। এতক্ষণে সেহরানের মুখে কথা শুনে সারা সেহরানের দিকে টলমল চোখে তাক। দোস্ত, আমাকে মাফ করে দিস। আমি এতদিন তোর সাথে অন্যায় করেছি। আমি শুধু শুধু মরিচিকার পিছে দৌড়িয়েছি। বাদ দে আগের কথা। এই অনেক রাত হয়ে গেছে, সবাই সবার বাসায় চলে যা। তোকে কি এগিয়ে দিয়ে আসতে হবে? না, আমি একাই যেতে পারবো। না সেওরান, তুই ওকে এগিয়ে দিয়া। এই সবাই যার যার বাসায় চলে যা। না, শেরহানের যেতে হবে না, আমি একাই যেতে পারবো। বেশি কথা না, চল। সবাই যার যার বাড়ির দিকে চলে যায়। সেহরান ও সারাকে নিয়ে হাঁটতে থাকে। কারো মুখে কোনো কথা নেই। সারার চোখ দিয়ে তখনও পানি গড়িয়ে পড়ছে। কি হলো? বাসা তো প্রায় পেয়ে গিয়েছি, তুই এখন বাসায় ব্যাক কর। আর একটু তো আছে, এগিয়ে দিয়ে আসি। আর যেতে হবে না, অনেক রাত হয়ে গিয়েছে, বাসায় যা। একদম বাইরে দাঁড়াবি না কিন্তু। কান্নার প্রয়োজন হলে রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্নাকাটি করবি। তোর তো অভ্যাস আছে রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করার। না, বাসায় চলে যাব। ঠিক আছে, এই রাস্তাটুকু সাবধানে যাস। হ্যাঁ, তুইও সাবধানে চলে যা। শোন, একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। জানিস তো, আমি এত সহজে ভেঙে পড়ি না, কষ্ট তো হবে। এটাও সাময়িক, ভাবিস না। যা, তাড়াতাড়ি বাসায় চলে যা। ঠিক আছে। সারা হাঁটা শুরু করলে সেহরান কিছুক্ষণ তাকিয়ে দেখে যতক্ষণ দেখা যায়। তারপর নিজেও নিজের রাস্তায় হাঁটা শুরু করে। সারা আনমনে একা পথে হেঁটে চলেছে। আবিদের কথা মাথা থেকে যাচ্ছেই না। নিজের বাসা পেতে রাস্তা পার হতে হয়। রাস্তার দুপাশে দেখারও মন নেই তার। না দেখে রাস্তা পার হতে যায়। একটু এগিয়ে যেতে জোরালো আলোতে আচোখ বন্ধ হয়ে যায় সারা। পাশে এই রাস্তায় পড়ে যায় সারা। ক্রস করে যায় ট্রাক। আশেপাশে থাকা মানুষ সাথে সাথে জড়ো হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে একটা মাইক্রো এসে থেমে যায়। ড্রাইভার দৌড়ে নেমে আসে। এসে সারা শ্বাস প্রশ্বাস চেক করে ফিরে এসে গাড়ির ভিতরে থাকা কাউকে জানায়, সাহেব মেয়েটা বেঁচে আছে। ভেতর থেকে জবাব আসে, ওনাকে আমাদের হাসপাতালে নিয়ে চলুন, আমিও আসছি। গাড়ির ভেতরে থাকা ব্যক্তি বেরিয়ে অন্যদের সাহায্য নিয়ে সারাকে গাড়িতে তুলে নেয়। মিনিট খানেকের মধ্যে গাড়ি চলতে শুরু করে দ্রুত গতিতে। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে সারাকে এমার্জেন্সিতে নেওয়া হয়েছে। যদিও বড় কোনো আঘাত লাগেনি, তবুও ধাক্কা লেগে রাস্তায় পড়ে যাওয়ায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। স্নিগ্ধ এমার্জেন্সি থেকে নিজের ব্যক্তিগত কেবিনে গিয়ে দেখে তার বাবা চেয়ারে বসে আছে। বাবা, তুমি এখানে আছো এখনো? হ্যাঁ, মেয়েটার কি অবস্থা? তোমার পেশেন্ট একদম ঠিক আছে, তবে যেহেতু ধাক্কাটা প্রায় জোরেই লেগেছে তাই ব্যথা হবে। ওনাকে ব্যথার ওষুধ দিয়ে দিয়েছি, ঘুমের ওষুধও দিয়ে দেবো, বাসায় গিয়ে খেয়ে নেবে। তেমন কিছু হবে না তো? না বাবা, কিছু হবে না। উনি কে বলো তো, চেনো তুমি? বাসায় ফিরছিলাম, আমাদের সামনের গাড়িটা মেয়েটাকে ইচ্ছাকৃত ধাক্কা দিয়ে বেরিয়ে চলে যায়। আমি ড্রাইভারকে বলে মেয়েটাকে এখানে নিয়ে আসি। তখন দেখতে পাইনি, এখন এসে দেখলাম কি মায়াবী মুখ মেয়েটার। এখন কি করবে? উনাকে তো বাসায় পৌঁছে দিতে হবে। বাসায় কি জানানো হয়েছে? না, তুমি দেখো কি করবে। আমি কি করব? তুমি গিয়ে মেয়েটাকে বাসায় কল দিতে বলো, বাসার কেউ এসে নিয়ে যাক।
তুমি যাও ওনার সাথে দেখা করে এসো আর বলো গিয়ে। মেয়েদের সামনে যেতে এত কিসের লজ্জা তোমার? বাবা জানোই আমি এমন, আমি আর ঠিক হব না। নিজেকে চেঞ্জ করো স্নিগ্ধ, এভাবে আর কতদিন? তোমার বৌমা ঘরে আসলে আমি লজ্জার মাথা খেয়ে ফেলবো, সমস্যা নেই। সব দিক থেকে ঠিক আছো, কিন্তু এই অচেনা মেয়েদের সামনে যেতে এত কিসের লজ্জা তোমার? সে তুমি বুঝবে না। আমি তোমার বাবা, আর আমি সেটা বুঝবো না? বাবা হলেই সবকিছু বুঝতে হবে নাকি? আর আমি তো লজ্জা পাই না, আমার উপর শুধুমাত্র আমার বউয়ের অধিকার। অন্য মেয়েরা কেন তোমার ছেলেকে দেখবে? তোমার ছেলে কি কম সুন্দর? কোনো মেয়ে যদি পছন্দ করে ফেলে তাহলে তোমার বৌমার হক নষ্ট হবে না বলো? তুমি শ্বশুর হয়ে এত বড় অন্যায় কিভাবে হতে দিচ্ছ বাবা? এই যে শুরু হয়ে গেল তোমার এসব কথাবার্তা। অপরিচিত মেয়েদের সামনে না গেলে, পরিচিত না হলে, কথাবার্তা না বললে তাহলে পরিচিত হবে কিভাবে? আর পরিচিত না হলে আসবে কিভাবে? আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলেই দেই। কি কথা? মেয়েটা আসলেই মায়াবী। পছন্দ হয়েছে তোমার? তার জন্যই তো সামনে যেতে চাচ্ছি না। কেন? এখনকার কোনো মেয়েকে তুমি দেখেছো প্রেমিক ছাড়া? এই মেয়ে অনেক অনেক বেশি না হলেও যথেষ্ট সুন্দর আর মায়াবী। তোমার কি মনে হয় পছন্দ করেনি? তোমার পছন্দ হয়েছে কিনা সেটা বলো, বাকিটা আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, প্রতিবার তুমি এসবই বলো, আর মার কাছে গেলে বোবা হয়ে যাও। মা যে ব্যাপারে হ্যাঁ বলবে না সেটা আমার বাসায় তো কখনোই হবে না। এসব বাদ দাও, তুমি যাও মেয়েটার বাসায় ফোন করে দাও। ফোন দিয়ে কাউকে আসতে বলো, কেউ এসে মেয়েটাকে নিয়ে যাক। তা যদি না হয় তাহলে তুমি গিয়ে বাসায় পৌঁছে দাও। আমি যেতে পারবো না। স্নিগ্ধ, বাবার কথা শুনতে হয়। তুমি কেমন বাবা? তুমি শুনলে মেয়েটাকে আমার একটু ভালো লেগে গিয়েছে, আমাকে দূরে দূরে রাখবে, তা না করে আমাকেই পাঠিয়ে দিচ্ছ। তোমার মতো বাবা ঘরে ঘরে হোক বাবা। তাহলে আমার কি হবে? এখন ভিলেন হওয়া উচিত? ভিলেন না হয়ে যদি সবসময় সবকিছু মেনে নাও তাহলে তো সবকিছুর মজা চলেই গেল। পরে ভিলেন হব, এখন যাও মেয়েটাকে পৌঁছে দাও। বাবা আমি ডাক্তার, তুমি আমাকে সম্মান দিচ্ছ না? এই ক্লিনিকটা আমার, তুমি আমাকে খুব সম্মান দিচ্ছ তাই না? তোমার সাথে কথা বলাই ভুল, আমার কথার কোনো দাম নেই তোমার কাছে। এত মানুষ তো সম্মান করেই প্রতিদিন, আমার সম্মান করতে হবে না। তুমি অন্যদের কাছে কতটা গম্ভীর খেয়াল করেছো তুমি? একটু মিশুক হওয়ার চেষ্টা করো। তুমি বয়স্ক হয়ে যাওনি যে এখনই গম্ভীর হতে হবে। বাসার মানুষের কাছে তুমি যেমন, তার 10% যদি বাইরের দেখাতে তাহলে এটাই যথেষ্ট হতো। জি, নিজেকে পরিবর্তনের চেষ্টায় আছি। এখন যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি ফিরতে হবে। তুমিও আমার সাথে চলো, একসাথে বাসায় ফিরবো। না, তুমি যাও, আমি এখনই বের হচ্ছি। আমাকে এভাবে বিপদে ফেলে চলে যাচ্ছ তাই না? তাড়াতাড়ি বাসায় ফিরে এসো। আল্লাহ হাফেজ। মিস্টার আয়ুব স্নিগ্ধকে আর কিছু বলার সুযোগ না দিয়ে টেবিল থেকে ঘড়িটা নিয়ে বেরিয়ে যায়। কিছু একটা মনে করে বাসায় আগেই না গিয়ে সারার কাছে যান। সারা তখন চোখ বন্ধ করে শুয়ে আছে। কারো উপস্থিতি বুঝতে পেরে চোখ খুলে দেখে মিস্টার আয়ুব চেয়ার টেনে নিয়ে বসলেন। কেমন আছেন মা? জি ভালো। আপনি আমাকে নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি নিয়ে এসেছি। অনেক ধন্যবাদ স্যার। স্যার না, আঙ্কেল বলো। সুস্থ বোধ করছো এখন? জি আঙ্কেল, আমি বাসায় যেতে পারবো। কত টাকা খরচ হয়েছে এখানে? আপনি প্লিজ আপনার নাম্বারটা দিন, আমি যোগাযোগ করে আগামীকাল দিয়ে দেব। তোমার কোনো খরচ দিতে হবে না। আর হ্যাঁ, তুমি এখনই বাসায় যেতে পারবে। এটা আমাদের ক্লিনিক। আমার ছেলে তোমাকে বাসায় পৌঁছে দেবে। না আঙ্কেল, তার প্রয়োজন হবে না, আমি একা যেতে পারবো। না, কোনো কথা না। তুমি এখানে 2 মিনিট অপেক্ষা করো, আমার ছেলে আসছে। আঙ্কেল, তুমি এখন আমাদের কাছে আমানত। তোমাকে বাসায় পৌঁছে দাও আমার দায়িত্ব। আমারও যেতে হতো, কিন্তু বাসায় তোমার আন্টি আমার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি যেতে হবে। আমার ছেলে স্নিগ্ধ, সে পেশায় ডাক্তার, তোমার চিকিৎসা সেই করলো। ঠিক আছে আঙ্কেল। তাহলে থাকো, আমি আসছি। আর এইটা আমার কার্ড, সময় করে কল দিও। তোমার নামটা তো জানাই হলো না। আমার নাম অনামিকা সারা। অনামিকা, বাহ, সুন্দর নাম। আচ্ছা, কল দিলে অনেক কথা হবে। এখন থাকো, আসছি। সাবধানে থেকো। জি আঙ্কেল। মিস্টার আয়ুব চলে যাওয়ার কিছুক্ষণ পর স্নিগ্ধ রুমে প্রবেশ করে। সারা দরজার দিকে তাকিয়ে গায়ে সাদা পাঞ্জাবি পাজামা, চোখে চশমা পরা শ্যামবর্ণের পুরুষটিকে দেখে উঠে বসার চেষ্টা করে। সারাকে নড়াচড়া করতে দেখে স্নিগ্ধ দৌড়ে গিয়ে সারাকে ধরে তুলে বসিয়ে দেয়। একা একা হুটহাট বেশি নড়াচড়া করবেন না। বাসায় অন্তত 1 সপ্তাহ বেড রেস্টে থাকবেন। ওষুধ লিখে দেওয়া আছে,
ওগুলো খাবেন ঠিক মতো। আপনি স্নিগ্ধ? হ্যাঁ, কেন? আঙ্কেল আপনার কথা বলল। কি বললো? জি, বাসায় পৌঁছে দিবেন এটা। আচ্ছা চলুন, আমাদের বের হওয়া দরকার। জি। আপনি বোধহয় একা হাঁটতে পারবেন না, পায়ে আঘাত লেগেছে। তাহলে কিভাবে যাব? আমি ধরে নিয়ে যাচ্ছি আপনাকে, ধীরে ধীরে হাঁটবেন। এভাবে যাওয়া কি সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে মিস। সারা। সারা, বাহ সুন্দর নাম তো। নামের মতো সুন্দর দিন কাটানোর চেষ্টা করবেন, ভুল মানুষকে জীবনে জায়গা দিবেন না। মানে? কিছু না, চলুন এগোনো যাক। না, আপনি আগে বলুন। যদি আমাদের দেখা হয় তখন বলবো। সারার কথা বাড়ায় না। কিছুক্ষণ পর স্নিগ্ধ সারাকে ধরে নিয়ে বাহিরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে, কিন্তু পথ যেন শেষ হচ্ছে না। এভাবে হাঁটলে গাড়ির কাছে যেতে 2 মিনিটের পথে 10 মিনিট লেগে যাবে। স্নিগ্ধ আর দেরি না করে সারাকে বুঝতে না দিয়ে তার দিকে তাকিয়ে প্লিজ ডোন্ট মাইন্ড বলে সেকেন্ডের মধ্যে তাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে দেয়। সারার কথা বাড়ায় না। কিছুক্ষণ পর স্নিগ্ধ সারাকে ধরে বাহিরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে, কিন্তু পথ যেন শেষ হচ্ছে না। এভাবে হাঁটলে গাড়ির কাছে যেতে 2 মিনিটের পথে 10 মিনিট লেগে যাবে। স্নিগ্ধ দেরি না করে সারাকে বুঝতে না দিয়ে তার দিকে তাকিয়ে প্লিজ ডোন্ট মাইন্ড বলেই সেকেন্ডের মধ্যে তাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে দেয়। স্নিগ্ধ সারাকে নিয়ে হেঁটে চলছিল, এমন সময় পেছন থেকে কারোর ডাক শুনে পেছনে তাকাতে দেখে একজন হুইল চেয়ার নিয়ে এগিয়ে আসছে। সে কি করবে এবার? সারাও তো দেখে ফেললো। চেয়ার থাকতে আমাদের এভাবে কেন যেতে হবে? আমাকে চেয়ারে বসিয়ে দিন। সারার কথা পৃষ্ঠে বলার মতো আর কোনো কথাই ছিল না স্নিগ্ধ, তাই সে আর কিছু না বলে দাঁড়িয়ে যায়। ছেলেটা চেয়ার নিয়ে এসে সামনে দাঁড়ায়। স্নিগ্ধ ইশারায় চলে যেতে বলে, ছেলেটাও আর দেরি না করে সাথে সাথে চলে যায়। স্নিগ্ধ সারাকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে নিয়ে যেতে থাকে। সারাকে গাড়িতে পাশের সিটে বসিয়ে দেয়। সারাকে বসিয়ে রেখে আবার ভেতরে হুইল চেয়ার রাখতে চলে যায়। সারা বসে বসে আবিদের কথা ভাবছিল। নিশ্চিত বিয়েটা হয়নি শেষ পর্যন্ত। মনে মনে প্রচুর গালি দিতে থাকে তাকে। তার তো সারা জীবন সিঙ্গেল থাকা উচিত। আপনার ফোন নিয়ে এসেছেন? কথা ধ্যান ভাঙে সারার। তাকে দেখা স্নিগ্ধ জিজ্ঞাসু চোখে দাঁড়িয়ে আছে বাহিরে। সারা নিজের পাশে ব্যাগ দেখিয়ে জানায় যে তার ফোন তার কাছেই আছে। স্নিগ্ধ এবার নিজের সিটে বসে যায়। কোথায় যাব বলেন? এখন তো বাসায় যাওয়া যাবে না, মানে যেখানে ভাড়া থাকি। ভাড়া থাকতে হয়? জি, ক্লাস ডেইলি করার জন্য নিজের বাসা থেকে আসা অনেক কষ্টের, এই জন্য এখানে বাসা নিয়েছি। এখন কয়টা বাজে? এখন 11টা। আমার বাসায় যেতে আধা ঘন্টা লাগবে এই গাড়িতে, আবার আপনার ফিরতেও হবে। কি করি বলুন তো? আপনার কোন ফ্রেন্ডকে কল দিন, আশেপাশে কারো বাসা নেই? হ্যাঁ আছে, কিন্তু আমি বাসা চিনি না আর নম্বর মুখস্থ নেই। তার আগে আমার বাসার মালিককে কল দিতে হতো, নইলে সমস্যা হবে। আপনি নম্বর দিন, আমি কথা বলছি। আপনি এখানেই নিজের রুমে যেতে পারবেন। না থাক, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। কয়েকটা দিন আপনাকে বরং আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আপনি আবার ফিরে আসবেন? আমার চিন্তা আপনার করতে হবে না, চলুন যাওয়া যাক। কোথায় যাব বলুন? চাটমোহর থানা বাজার, একদম চিনেন আপনি? হ্যাঁ, পাবনা জেলার প্রায় সব জায়গা চিনে গিয়েছি। আগে কি অন্য কোথাও ছিলেন? হ্যাঁ, চলুন যেতে যেতে গল্প করা যাক। হ্যাঁ। স্নিগ্ধ গাড়ি ড্রাইভ করা শুরু করে। সারাও চুপচাপ বসে আছে। অজানা ছেলের সাথে রাত 11টা একসাথে সময় কাটাতে হবে এটা সে কোনোদিন ভাবেনি। আজকে তার ভয় পাওয়ার কথা সেটাও সে কোনোভাবে পাচ্ছে না। তার মনে হচ্ছে এই লোকটাকে বিশ্বাস করা যায়। মাঝে মাঝে স্নিগ্ধর দিকে তাকাচ্ছে। সে হাসপাতালে প্রথম দেখায় মনে হচ্ছিল লোকটা শ্যামলা, কিন্তু এখন মনে হচ্ছে ফর্সা, আবার উজ্জ্বল শ্যামলা মনে হচ্ছে। কিছু খাননি বোধহয়, তাই না? হেসে সারাকে কথাটি জিজ্ঞেস করে স্নিগ্ধ। সারা এবার আরেকটা জিনিস খেয়াল করে, স্নিগ্ধর গালে টোলও পড়ে। মেয়েদের টোল অহরহ দেখা গেলেও ছেলেদেরটা খুব কমই দেখা যায়। সারা এবার নিজের নীরবতা ভাঙে। না, খাওয়া হয়নি, বাসায় গিয়েই খাবো। সামনে দোকান খোলা পেলে কিছু কিনে দিচ্ছি, খেতে খেতে বাসায় যাবেন। না, এখন আর বাহিরে কিছু খাবো না, একদম বাসায় গিয়েই খাবো। শিওর? আপনি তো বললেন না আপনারা আগে কোথায় থাকতেন? আগে বগুড়াতে থাকতাম, 7 বছর হলো এখানে চলে এসেছি। বগুড়া? হ্যাঁ, অবাক হলেন যে? না, এমনি। আপনার নাম কি যেন বললেন? সারা। আপনার সাথে আমার অতীতের পরিচিত একজনের মিল আছে, দেখতে অনেকটা একরকম। কার সাথে? ছিল একজন, বাদ দিন তার কথা। ঠিক আছে। পড়ছেন কিসে?
দেখে তো বাচ্চা বাচ্চা লাগে। বাচ্চা না, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি, সামনেই ফাইনাল পরীক্ষা। তাহলে তো অনেক বড়। মজা নিচ্ছেন? না তো। বাসায় কে কে আছেন? আব্বু, আম্মু আর একটা কাজিন আছে। আমি বাসায় থাকি না, সে আমাদের বাসায় থেকে পড়াশোনা করছে। ও আচ্ছা। আপনার বাসায়? বাবা, মা, আমি আর আমার বোন। চলে এসেছি প্রায়। হ্যাঁ, সামনে গিয়ে রাস্তা 2 দিকে গিয়েছে, আপনি সোজা যাবেন। ঠিক আছে। 2 মিনিটের মাথায় গাড়ি এসে সারার বাসার সামনে থেমে যায়। স্নিগ্ধ গাড়ি থেকে নেমে সারার পাশের দরজা খুলে তাকে ধরে নামিয়ে দেয়। বাসার দরজার সামনে এসে স্নিগ্ধ কলিং বেল চাপতে যাবে, সারা অমনি স্নিগ্ধকে থামিয়ে দেয়। কি হলো? আপনার ফোনটা দিন, আমি আম্মুকে কল দিয়ে দরজা খুলে দিতে বলি। নিচতলায় ভাড়াটিয়া আছে, ওনাদের অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, কল দিন তাহলে। স্নিগ্ধ ফোনটা বের করে সারার হাতে দেয়। সারাও তার মায়ের নাম্বারে কল দেয়। প্রথমবারই কলটা রিসিভ হয়ে যায়। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কে সারা? হ্যাঁ আমি। বাসার দরজাটা খুলে দাও তো, বাহিরে দাঁড়িয়ে আছি। এত রাতে এখানে কেন? আচ্ছা অপেক্ষা কর, আমি আসছি। জি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দরজা খোলা শব্দে সারার মুখে হাসি ফুটে যায়। সারার মা মিসেস আয়েশা আর বাবা শমশের মেয়েকে এত রাতে একটা ছেলের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হন। দুজন দুজনের দিকে তাকিয়ে আবার মেয়ের দিকে তাকান। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আব্বু, এত রাতে তুমি এখানে কেন? কোনো খবর না দিয়ে এভাবে চলে আসলে যে? আব্বু সব বলছি, আগে ভেতরে নিয়ে যাও আমাকে। ভেতরে এসো। চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। সারার মা বাবা ভেতরের দিকে যাবে এমন সময় অপরিচিত ছেলের কথা শুনে আবার দাঁড়িয়ে যায়। ওকে নিয়ে যেতে হবে কেন? আসলে আব্বু, আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে লেগেছে, তাই হাঁটতে পারছি না। কয়েকটা দিন বেড রেস্টে থাকতে হবে। আর ইনি হচ্ছে ডাক্তার স্নিগ্ধ, উনি আমার চিকিৎসা করেছেন এবং আমাকে বাসায় পৌঁছে দিতে এসেছেন। অ্যাক্সিডেন্ট? এইসব কিভাবে হলো? ভেতরে নিয়ে যাবে না আমায়? সবাইকে চমকে দিয়ে সারার বাবা সারাকে কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে রওনা দেয়। সামনের দিকে 2 পা এগিয়ে আবার পেছনের দিকে তাকে স্নিগ্ধকে বলেন, ভেতরে এসো ছেলে, তুমি বাহিরে দাঁড়িয়ে থেকো না। আমার মেয়ের জন্য আমি যথেষ্ট, তুমি ভেতরে এসো। মিসেস আয়েশা স্নিগ্ধকে ভেতরে ডেকে নিয়ে গেট বন্ধ করে দেন। স্নিগ্ধ মিসেস আয়েশার পিছু পিছু দোতলার ফ্ল্যাটে উঠে যায়। স্নিগ্ধ ড্রয়িং রুমে বসে আছে। পাশের সোফাতে সারা আর তার বাবা মা পাশেই দাঁড়িয়ে আছেন। নিস্তব্ধতা ত্যাগ করে মিস্টার শমশের সারার কাছে সবকিছু জানতে চাইলে সারা আবিদের ব্যাপারটা লুকিয়ে অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলল। স্নিগ্ধর ফোন বেজে যাচ্ছে, কিন্তু এখানে বড়দের সামনে কথা বলা ঠিক দেখায় না, তাই তার মাকে ছোট করে একটা মেসেজ লিখে বলে দেয় 5 মিনিট পর কল দিচ্ছে। কল কেটে ফোন পকেটে রেখে দেয় সে। তোমার নাম যেন কি বললে বাবা? জি, আমার নাম স্নিগ্ধ। তোমার বাবা কি করেন? বাবা আটঘরিয়া থানার ওসি, আর 2 বছর হয়তো আছেন। ও আচ্ছা, তুমি তো ডাক্তার, তাহলে কতদিনের কর্মরত আছো? এই তো 1.5 বছর। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ। আপনি কি শমশের স্যার? হ্যাঁ, তুমি চিনলে কিভাবে? স্যার সত্যি আপনি শমশের স্যার? আমি বিশ্বাস করতে পারছি না আপনি আমার সামনে বসে। আপনার সাথে আমার দেখা হবে আমি কিছুতেই ভাবতে পারিনি। স্যার আমি স্নিগ্ধ, আজ থেকে 7 বছর আগে আপনার কাছে সেরা ছাত্র ছিলাম আমি। এবার সারা স্নিগ্ধর কথায় অবাক হয়ে যায়। স্নিগ্ধ তাহলে তার বাবার স্টুডেন্ট ছিল, এই জন্য কি কোনোভাবে চেনা চেনা লাগছিল তার। সবাই খাওয়া দাওয়া করে নেয়। মিস্টার শমশের সাহেবের একটাই কথা, এত রাতে প্রিয় ছাত্রকে তিনি ছাড়বেন না, প্রয়োজনে আগামীকাল সকাল সকাল উঠে চলে যাবে। আজকে অনেকক্ষণ তিনি স্নিগ্ধর সাথে কথা বলবেন। মিসেস আয়েশা সারাকে তার রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। তিনি আর একটা রুম স্নিগ্ধর জন্য ঠিক করে দেন, তারপর নিজের রুমে গিয়ে শুয়ে পড়েন। বসার ঘরে এখন শুধু শমশের সাহেব আর স্নিগ্ধ রয়েছে। স্নিগ্ধ বাসায় না ফেরার কথাটা তার মাকে জানিয়ে দিয়েছে। প্রথম দিকে উনি রাজি হচ্ছিলেন না, তারপর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। তা তোমার বাসার সবাই ভালো আছে তো? জি স্যার, সবাই ভালো আছে। আপনি কি এখন শিক্ষকতা পেশায় আছেন? হ্যাঁ, এখানেই একটা কলেজে আছি। ঠিক আছে। তারপর বিয়ে কি করেছো? না স্যার, বিয়ে এখনো করিনি, তবে আপনাকে দেখার পর তো অতীত মাথাচাড়া দিয়ে উঠলো। মনে রেখেছো? তাহলে দেখছি একদম আগের মতোই আছো। স্যারের সাথেও কথা বলতে লজ্জা নেই, একটুকু পরিবর্তন হওনি। অথচ আমার বাবা বলে আমি নাকি লজ্জা পাই। বাবাকে দেখাও হয়তো।
স্যার আপনার তুমি কথাটা কেমন যেন লাগছে, তুই কথাতেই ফিরে যান। বাজি তো জিততে গেলেন, বাবা আবার ভাগ্যের জোরে দেখা হয়ে গেল। এখন বলেন ছেলে কি পছন্দ হয়েছে? ছেলে তো আমার বরাবরই পছন্দ, এখন শুধু আমার মেয়ের পছন্দ হলেই হয়। আপনি রাজি তার মানে স্যার? এই পাত্র হয়ে নিজের বিয়ের কথা বলছিস, লজ্জা লাগছে না? আপনি আমার কলেজ লাইফের ফার্স্ট ইয়ারের রেজাল্ট খারাপ হওয়ার পর কি বলেছেন খেয়াল করেন, এখন আমার লজ্জা লাগবে কেন? আসলেই তুই বাবা সেই কথা মাথায় রাখবি, এটা আমি জানতাম না। আমার মতো ভালো ছেলে নিজের মেয়ের জন্য আর পাবেন না স্যার। আল্লাহ হয়তো তোমার সাথে আমার মেয়ের সাথে লিখে রেখেছে, নইলে গোটা 7 বছর যার সাথে কোনো যোগাযোগ নেই, সে কিভাবে হঠাৎ সামনে চলে আসবে? স্যার। হ্যাঁ বলো। স্যার সত্যি বলতে আমি আমাদের কলেজে গিয়ে আপনাকে খুঁজতে, তারপর ওখান থেকে জানতে পারি আপনি পাবনা জেলায় আছেন। তবে এটা তো ছোট জায়গা না, আমি আপনাকে গত 2 বছর ধরে খুঁজছি। আমাকে কেন খোঁজ করা হচ্ছিল জানি না, তবে মনে হচ্ছিল আপনাকে আমার এই অবস্থানটা দেখানো উচিত। আপনি তখন একমাত্র আমার মাথায় ভরসার হাত রেখেছিলেন, অথচ আমার মেডিকেলের রেজাল্ট দেওয়ার আগেই আপনি অন্য কোথাও চলে গেলেন। আমিও আর ওখানে থাকিনি গোটা 5 বছর, যুদ্ধ করেছি নিজের পরিচিতি বানাতে, কেউ যেন বলতে না পারে আমি বাবার পরিচয় পরিচিত। আমি এখন একজন সফল ডাক্তার, 6 মাস পর পর ট্রিপে যাই কোনো ছোট অঞ্চলে, সেখানে বিনামূল্যে চিকিৎসা দেই। এই 2 বছরে অনেক ভালোবাসা পেয়েছি আমি। আমার এই অবস্থানে আপনার অবদান অনেক স্যার। দোয়া করি আরো সফল হও, সব ইচ্ছে পূরণ হোক, আরো ভালোবাসা পাও। হ্যাঁ স্যার, দোয়া করবেন। অবশ্যই, তুমি আর ছেলের মতো সবসময় আমার দোয়া তোমার সাথে আছে। স্যার। হ্যাঁ বলো। আপনারা কি সারার বিয়ের ব্যাপারে কিছু ভেবেছেন? থাকো এবার, নিজের বিয়ের বয়স হয়েছে। আর অতীতে যে বলেছিলাম তুমি ডাক্তার হতে পারলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব, এই কথা বারবার মনে করিয়ে দিতে হবে না। বুঝলেন তাহলে? শমশের সাহেব আর স্নিগ্ধ উচ্চ স্বরে হেসে ওঠে। সারা প্রায় ঘুমিয়ে যাচ্ছিল, এমন সময় হাসির শব্দে চমকে ওঠে। সে নিজে এবার চিৎকার করে তার আব্বুকে ডেকে বলে, আব্বু রাত 1টা বাজতে চললো, প্লিজ এবার ঘুমাও তোমরা। যা বাবা, ঘুমাতে যা, অনেক রাত হয়ে গিয়েছে, আবার কাল তো বাসা যেতে হবে তোর। ঠিক আছে স্যার। হ্যাঁ যাও, গিয়ে ঘুমাও। দুজনের রুমের দিকে এগোয়। স্নিগ্ধ নতুন কোনো জায়গায় ঘুমিয়ে অভ্যাস নেই, সে বুঝতে পারছে না আজ তার ঘুম আসবে কিনা। সকালে সবার আগে ঘুম ভেঙে যায় সারার, তখনও কেউ জাগেনি। তাই নিজে একা একা বিছানা থেকে ওঠার চেষ্টা করে। গতরাতে শরীরে যতটা ব্যথা ছিল তার একটুও এখন নেই। সারা বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। রাতে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে গিয়েছিল সে। তাড়াতাড়ি ফোন হাতে নিয়ে অন করে সে। দাঁড়িয়ে থাকতে ভালো না লাগে বিছানার এক পাশে গিয়ে বসে। ফোন ঘাটাঘাটি করছিল, এমন সময় বুঝতে পারে তার ভীষণ ক্ষুধা পেয়েছে। তাই সে রান্নাঘরে গিয়ে ফ্রিজে কিছু আছে কিনা দেখতে থাকে। তেমন কিছু নেই, যা ফল আছে সেটা হচ্ছে আপেল। আর এই আপেল সারা ভীষণ অপছন্দের ফল। তবে ফ্রিজে মিষ্টিও আছে, কিন্তু সকাল সকাল মিষ্টি খেলে তার নিঃশ্বাসের সমস্যা হতে পারে ভেবে মিষ্টিও নেয় না। বাকি থাকে প্যাকেটে তার বাবার জন্য রাখা কাজু বাদাম আর কিশমিশ। খাবার কিছু না পেয়ে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশের পুরো প্যাকেট নিয়ে রুমে চলে যায়। ফোন নিয়ে বসে বসে নিউজ ফিড স্ক্রল করতে থাকে। এমন সময় সেরানের কথা মনে পড়ে তার। সোজা গিয়ে আনব্লক করে তার আইডি এবং ফোন থেকে আনব্লক করে রাখে। আবিদের কথা মনে পড়ছে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে একটু কষ্ট লাগছে না তার। সারার যেন মনে হচ্ছে তার সময়গুলো নষ্ট করার জন্য আর বন্ধুদের থেকে আলাদা করার জন্য আর কয়েকটা থাপ্পড় দেওয়া উচিত ছিল। ফোন এবং অনলাইনে সব জায়গা থেকে আবিদকে ব্লক করে। সারা সব পরিবেশে নিজেকে সামলে নিতে জানে। তার বয়সী মেয়েরা যেখানে আবেগ দিয়ে বিচার করে, সেখানে সে বাস্তবতা দিয়ে ভাবে। তার মতে সবসময় মিথ্যে মায়া কাটিয়ে উঠতে পারা উচিত সবার। এভাবে অনেকটা সময় কেটে যায়। সকালে একটু চা হলে ভালো হতো ভেবে রান্নাঘরের দিকে যায় সারা। পাশের রুমে হাঁটাহাঁটির শব্দ শুনে দরজায় নক করে সে। নক করার সাথে সাথে দরজা খুলে দেয় স্নিগ্ধ। কিছু হয়েছে? ঘুম ভেঙে গিয়েছে তাই হাঁটাহাঁটি করছিলাম। আপনার ব্যথা কমে গিয়েছে? হ্যাঁ একদম ব্যথা নেই, চা বানাতে যাচ্ছিলাম। আপনি কি নেবেন? 1 কাপ? আপনি দিলে মন্দ হয় না। চিনি কয় চামচ? 1.5 বা 2 দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি চা নিয়ে আসছি। আপনি চাইলে আমিও আসতে পারি আপনার সাথে। আপনার কষ্ট করে যেতে হবে না, আপনি এখানেই থাকুন। ঠিক আছে। সারা কিছুক্ষণ পরে চা নিয়ে স্নিগ্ধর রুমে আবার নক করে। ভেতরে যাওয়ার অনুমতি পেলে চা নিয়ে ভেতরে যায় সারা। সে স্নিগ্ধকে চা দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালে স্নিগ্ধ পেছন থেকে ডাক দেয়। হ্যাঁ বলুন। আপনি চাইলে বসতে পারেন এখানে। আপনার অসুবিধা হবে না তো? কি বলছেন, অসুবিধা হবে কেন? বসুন না। আমার কি আরো বিশ্রামের প্রয়োজন আছে? হ্যাঁ, অন্তত সপ্তাহখানেক নিজেকে সময় দিন। কোথাও ঘুরতে যান বা পরিবারের সাথে থাকুন, ভালো লাগবে।
কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখুন আর অতীতকে ভুলে যান। আপনার বিষয়ে যতটুকু জানি, আপনি গতকাল ঘটে যাওয়া বিষয়ে ভেঙে পড়বেন না। আপনি ভেতর থেকে অনেক স্ট্রং একটা মেয়ে। আপনি এত কিছু কিভাবে জানলেন? বলবো একদিন সবকিছু। এক্ষুনি বলুন। চা খেয়ে রুমে গিয়ে বিশ্রাম নিন। আর এই যে এখানে আমার নম্বর আছে, কোনো প্রয়োজন হলে অবশ্যই কল করবেন। একটা সাহায্য করুন প্লিজ, আপনার বাবা মাকে ডেকে দিন না। আমি এখনই বাসায় ফিরবো, সেটা তাদের জানিয়ে যাই। এখনই বাসায় কেন? বাসায় না গেলে অনেক দেরি হয়ে যাবে। ভোরবেলা মা কল দিয়েছিল। সকালে নাস্তা তো করে যাবেন, তাই না? সেটা অন্য একদিন হবে। আমার ওটা বলে যান। কোনটা? এই যে আমার ব্যাপারে কিভাবে জানলেন? একদিন বসে আপনিও আপনার সব কথা বলবেন আর আমিও বলবো আমি কিভাবে জানতে পেরেছি। এখন গিয়ে স্যারকে আর আন্টিকে একটু ডেকে দিন, আমি রেডি। আব্বু আপনাকে কিছুতেই যেতে দেবে না এভাবে। সেটা আমি দেখে নেব, আপনি ডেকে দিন। ঠিক আছে। সারা স্নিগ্ধর কথা অনুযায়ী বাবাকে ডাকতে চলে যায়। স্নিগ্ধ ততক্ষণে যাওয়ার জন্য বাকিটা তৈরি হয়ে নেয়। যারা পড়বেন তারা প্লিজ লাইকটা দিয়ে রাখবেন। এত কম পাঠক দেখে লেখার মানসিকতা হারিয়ে যায়। সারা আর তার মা আয়েশা রান্নাঘরে ব্যস্ত। অন্যদিকে স্নিগ্ধ আর সারার বাবা বাসার আশপাশে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিল। সারা সকালে তার মা বাবাকে ডেকে দিয়েছিল, কিন্তু শমশের সাহেব কিছুতেই স্নিগ্ধকে ওভাবে যেতে দেননি। সারার বাবার একটাই কথা, এত সকালে যাওয়া যাবে না। শুধু সকালে নাস্তা কেন, দুপুরে খাওয়া দাওয়া না করেও যাওয়া যাবে না। তিনি শুধু এটা বলেই বসে থাকেননি, তিনি স্নিগ্ধর বাবার সাথেও কথা বলেছেন। স্নিগ্ধর বাবার না করতে পারেনি। মিসেস আয়েশা সারা রান্না করছিল। এমন সময় রুমে মিসেস আয়েশার ফোন বেজে ওঠে। মিসেস আয়েশা সারাকে ফোনটা নিয়ে আসতে বলেন। সারা ফোনটা নিয়ে গিয়ে তার মায়ের হাতে ধরিয়ে দেয়। কে ফোন দিয়েছে? তোমার বোনের আদরের ছেলে অয়ন। ভালো করে বলা যায় না? আমি ভালো করে বলতে পারি না। তুমি তোমার বোনের ছেলেকে বলে দিও যখন তখন যেন আমাকে কল না দেয়। এই কল দিবে না মানে? সারার কিছু না বলে দিকে চলে যায়। মিসেস আয়েশা ফোনটা রিসিভ করে। হ্যাঁ অয়ন, কেমন আছিস বাবা? এই তো খালামণি, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো। কি করছো? এই তো রান্না করছি। খালামণি, সারাকে কল দিয়েছিলাম, রাতে ফোন বন্ধ বললো। হয়তো বন্ধ ছিল, ওর কালকে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ও একটু অসুস্থ। কি বলো, বেশি কিছু হয়নি তোর? না না, বেশি কিছু হয়নি, ডাক্তার বলল। তবে কিছুদিন বিশ্রাম নিতে হবে। কাল রাতেই বাসায় এসেছে, এখানেই থাকবে কিছুদিন। কতদিন থাকবে এখানে? 2 সপ্তাহের মতো। তোমাকে একটা খবর দেওয়ার আছে। হ্যাঁ বল। আমি এই সপ্তাহে বাসায় ফিরছি। তাই নাকি? কই তোর মা বলেনি তো? মাকে রাতে জানিয়েছি, আর তোমাকে এখন জানাচ্ছি। তোমার কি লাগবে বলো? আমি শপিং করা শুরু করেছি সবার জন্য। আমার জন্য কিচ্ছু নিয়ে আসতে হবে না বাবা, তুই ভালোভাবে দেশে ফিরে আয়, তাতেই হবে। সে তো আসবো ইনশাল্লাহ, কিন্তু তোমাদের জন্য কিছু না নিয়ে গেলে কেমন দেখায় বলো? আমি বাবা এখন বলতে পারছি না, তুই তোর ইচ্ছে মতো কিছু নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। সারা কোথায়? ওকে একটু কলটা ধরিয়ে দাও, ওর সাথে কথা হয় না অনেকদিন। আচ্ছা তুই হোল্ড কর, আমি ফোন নিয়ে যাচ্ছি ওর কাছে। ঠিক আছে। মিসেস আয়েশার রান্নাও প্রায় শেষ, তাই চুলা আস্তে করে দিয়ে সারাকে ডাকতে ডাকতে সারার রুমের দিকে যেতে থাকে। মা ফোন নিয়ে আসছে মানে কথা বলতেই হবে অয়ন ভাইয়ের সাথে, কিন্তু সে তো কথা বলবে না। সারা কি করবে ভেবে না পেয়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। মিসেস আয়েশার রুমে এসে সারাকে ডাকতে থাকলে সারা ভেতর থেকে সাড়া দেয়। কি হয়েছে, ডাকছো কেন? বের হ, অয়ন তোর সাথে কথা বলবে। আমি মাত্র ওয়াশরুমে এসেছি, বলো, আমি পরে কথা বলে নিব। তুই বের হবি কি না? আরে বাবা, তোমাকে আমি বললাম না যে আমি ওয়াশরুমে এসেছি মাত্র, কাজ শেষ না হলে বের হব কিভাবে? এমন নাটক করতে যাস কেন যেটা আমি ধরে ফেলি? 5 সেকেন্ড আছে, তার মধ্যে বের হবি, নইলে খারাপ হবে কিন্তু। উফ মা। সারা বুঝতে পারে এবার বের না হলে তার মা খুব ক্ষেপে যাবে, তাই বাধ্য হয়ে বের হতে হয় তাকে। শান্তিতে ওয়াশরুমেও থাকতে দেবে না, তাই না? কি হয়েছে বলো? অয়নের সাথে কথা বল, আমি রান্নাঘরে আছি। এই নে ফোন নে। ফোনটা সারার হাতে ধরিয়ে দিয়ে সারার মা রান্নাঘরের দিকে চলে যায়।
সারা ফোন নিয়ে ঠোঁট উল্টে কান্নার মতো করে আবার কানে নেয়। হ্যাঁ অয়ন ভাইয়া বলেন। কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ। তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ গত রাতে। কল দিয়েছিলাম, ফোন বন্ধ করলো। হ্যাঁ চার্জ ছিল না তাই। আমি সামনের সপ্তাহে দেশে আসছি। ও আচ্ছা ভালো তো, আসুন তাহলে। তুই কি আমার ব্যাপারে কিছু ভেবেছিস? আপনার ব্যাপারে কি ভাববো? এই যে তোর মা আর আমার মা যে আমাদের বিয়ে ঠিক করে রেখেছে। শুনুন অয়ন ভাইয়া, আমি আপনাকে কখনো ওরকম নজরে দেখিনি আর কখনো দেখতে পারবো না। প্লিজ আপনি বাসায় নিষেধ করে দিন, আমি বললে কিছুতেই মানবে না। একটা বার ভেবে দেখা যায় না? কি ভাববো বলেন? আমার কোনো ভাই নেই, আমি ছোটবেলা থেকে আপনাকে ভাই হিসেবে দেখেছি, আর এখন এসে এসব শুনতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখবো। এখন বল তোর কি লাগবে? আমার কিছু লাগবে না ভাইয়া। কিছু লাগবে না বললে তো হবে না। আমি তোর জন্য কি নিয়ে আসবো বল। আপনার যা ইচ্ছে নিয়ে আসবেন। বললে ভালো হতো, বল না। না ভাইয়া তেমন কিছু লাগবে না, আপনার যা ইচ্ছে নিয়ে আসবেন। ঠিক আছে, সাবধানে থাকিস তাহলে। ফোন রাখছি আমি। জি। 10টার দিকে খাওয়া দাওয়া শেষ করে নেয় সবাই। স্নিগ্ধ দুপুর পর্যন্ত না থেকে সকালের খাবার খেয়ে বেরিয়ে যায়। সারা বসে বসে বই পড়ছিল, এমন সময় সেরানের টেক্সট আসে। আনব্লক করলে তাহলে? হ্যাঁ অসুবিধা হলে বল, আমি আবার ব্লক করছি, তবু খোঁচাতে আসবি না একদম। আচ্ছা, আমি তো তোমার সিনিয়র না? আপনি করে না বললেও তুমি করে তো বলতে পারো, তাই না? একদম ন্যাকামি করতে আসবি না, আমি তুই ছাড়া অন্য কিছু বলতে পারবো না। আর তুইও তুই করে বলবি। বন্ধু বন্ধু বলে চিল্লাতে ভুলে গেছিস? আচ্ছা বাবা, সরি। কেমন আছিস বল? রাতে তো প্রায় মারাই যাচ্ছিলাম। মানে কেন? তুই এগিয়ে দিয়ে চলে যাওয়ার পর রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে যায়। বলিস কি? তারপর একটা আঙ্কেল আমাকে হাসপাতালে নিয়ে যায়, ওনার ছেলে ডাক্তার। তারপর তিনি চিকিৎসা করেন আমার। অনেক রাত হওয়ায় পারিনি, কল দিয়ে বলে দিয়েছি আমি কিছুদিন পর যাব। ডাক্তারের নাম স্নিগ্ধ, সেই আমাকে বাসায় পৌঁছে দিতে এসেছিল। বাসায় এসে আব্বুর সাথে পরিচয় হলো, জানতে পারি উনি আব্বুর ছাত্র ছিলেন। রাত অনেক হয়ে যাওয়ায় একা যেতে দেয়নি, সকালে নাস্তা করে তারপর গিয়েছে। এত কাহিনী ঘটে গেছে এক রাতে? তুই ঠিক আছিস সারা? বেশি আঘাত লাগেনি তো? না রে, একদম ঠিক আছি। এখানে আসছিস কবে? যাব 2 সপ্তাহ পর। শারীরিক বিশ্রামের চেয়ে মানসিক বিশ্রামের বেশি প্রয়োজন আমার। ও, তোদের আদিব স্যারের বিয়ে তো হয়নি? ওর কথা আমারে আর বলিস না তো। যে যেমন, আমিও তার সাথে ঠিক তেমন। যাকে ভালোবেসে চেয়েছিলাম সে আমাকে চায়নি। আমার যা করার প্রয়োজন ছিল করে এসেছি কালকে। এখন ও মরে গেলেও আমি তাকিয়ে দেখব না। আই জাস্ট হেট হিম। কালকে তুই এত বড় ধাক্কা খেলি, আবার অ্যাক্সিডেন্টও, তবুও এতটা স্ট্রং কিভাবে থাকতে পারিস বলতো? এটা দুনিয়া, বুঝেছিস? আমার কল্পনা না। আর ওই লোকটাকে আমি আমার কল্পনাকেও আর স্পর্শ করতে দিব না। আচ্ছা শোন, আবার টেক্সট করব এখন। আল্লাহ হাফেজ। ঠিক আছে। স্নিগ্ধ রোগী দেখে এসে চেম্বারে বসে বারবার ফোন চেক করছে। এতক্ষণে কয়েকবার কোনো কারণ না থাকা সত্ত্বেও ফোন হাতে নিয়েছে সে। কল না আসায় তার চোখ মুখে একরাশ অসহায়ত্ব ভর করেছে। একদিনে দেখা পরিচয় কিভাবে কাউকে এত মনে পড়ে কারো? যদিও সে সারার ব্যাপারে আগে থেকে জানে, কিন্তু তখন সে তার পরিচয় জানত না। দুর্ঘটনাবশত কালকেই তো তাদের সাক্ষাৎ, তবু এত কেন টানছে তাকে? বসে বসে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পরও কোনো কল না আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় স্নিগ্ধ। ডাক্তার স্নিগ্ধ সেই সকালে বের হয়ে গেছে। বাসা থেকে ঠিকমতো গিয়ে পৌঁছলো কিনা সেটা জানাতে একবার কল করা উচিত ছিল তার বলে ভাবতে থাকে সারা, কিন্তু পরক্ষণে মনে পড়ে স্নিগ্ধর কাছে তো আর নম্বরই নেই, কল করবে কিভাবে? স্নিগ্ধ তো তাকে সকালে কার্ড দিয়েছিল, কোথায় রেখেছে সেটা দেখতে হবে। সারা বিছানা থেকে উঠে এখানে ওখানে খুঁজতে থাকে, সেটা কোথায় রেখেছে মনে করতে পারছে না। অনেকক্ষণ
খোঁজাখুঁজির পর মনে পড়ে ওটা তো রান্নাঘরের শেলফের ওপর রাখা হয়েছিল। সারা দৌড়ে যায় স্নিগ্ধর নাম্বারটা নিয়ে আসতে। স্নিগ্ধ বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিল। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল। তার এমন সময় ফোনটা বেজে ওঠে। স্নিগ্ধ তাড়াতাড়ি করে পাশে থাকা ফোনটা হাতে নেয়। ফোনের স্ক্রিনে অচেনা নাম্বার দেখে তার মুখে হাসি ফুটে যায়। এই নাম্বার নিশ্চিত স্যারের। সেই কল করেছে। স্নিগ্ধ কলটা রিসিভ করতেই কেটে যায়। সে কল ব্যাক করলে নাম্বার ব্যস্ত বলে, তার মানে ওপাশের ব্যক্তি আবার চেষ্টা করছে। স্নিগ্ধ ফোনটা সামনে নিয়ে আরেকবার কল আসার অপেক্ষা করছে, কিন্তু 5 মিনিট হয়ে যায় আর কোনো কল আসে না। হয়তো অপর পাশের ব্যক্তিও ভেবেছে স্নিগ্ধই কল দেবে। স্নিগ্ধ এবার ফোনটা হাতে নিয়ে কল দিয়ে ফেলে, আর রিংও হয়। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কল রিসিভ হয়। হ্যালো হ্যালো, কে কথা বলছেন না যে? এই যে মিস, আপনি কি কথা বলে নিজের উপস্থিতি জানান দিবেন, নাকি আপনার নিঃশ্বাসের শব্দে আপনাকে চিনে নেওয়ার অভ্যাস করতে হবে আমার? অভ্যাস কেন করতে হবে? অভ্যাস খুব বাজে জিনিস। আপনি ঠিকমতো পৌঁছেছেন কিনা সেটা জানতেই কল দিয়েছিলাম। এত করে জানতে ইচ্ছে হলো? আপনার নাম্বার পাচ্ছিলাম না, এই জন্য দেরি হয়ে গিয়েছে। ঠিকমতো গিয়েছিলেন? হ্যাঁ, ঠিক মতো এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, রাখছি। বাবা আপনার কথা জিজ্ঞেস করেছিল। কি বললেন উনি? এই যে আপনার শরীর কেমন, ঠিক মতো ওষুধ খাওয়ার কথা বলেছি কিনা এসব। আচ্ছা, আমি ওনার সাথে কথা বলে নিব। এখন রাখছি। ঠিক আছে। স্নিগ্ধ ফোন রেখে মুচকি হাসতে থাকে। ফোনের স্ক্রিনে নাম্বারটা বারবার দেখতে থাকে, যেন অনেক বড় কিছু পেয়ে গিয়েছে। পরদিন সকালে সারা ছাদে বসে চা খাচ্ছিল। এমন সময় সেখানে কারো আসার শব্দ শুনতে পায় সে। কিছুক্ষণ পরে সারা ডাক্তার শুনে পেছনে তাকিয়ে দেখে ইরা এসেছে, সারার কাজিন, যে তাদের বাসায় থেকে পড়াশোনা করে। কি রে তুই? তুমি এসেছো আর আমাকে একটাবার জানাওনি কেন? আম্মু বলল ফুপি খুবই অসুস্থ, তাই আর আসার জন্য বলিনি তোকে। আমি আছি তো এখানে কিছুদিন। মা আমাকে মিথ্যে বলে ওখানে নিয়ে গিয়েছে। কি মিথ্যে বলে নিয়ে গেছে ওখানে? পাত্রপক্ষ এসেছিল আমাকে দেখতে। তারপর আর কি, বাবা আমার পক্ষ নিয়ে নিষেধ করে দিয়েছে। রাজি হতে পারতে, অনেকদিন কারো বিয়ে খেতে পারছি না। হ্যাঁ, তোমার কথা শুনে আমি এখন বিয়ে করি, তাই না? তুমি আমার সিনিয়র, তুমি আগে বিয়ে করে নাও। আবিদ ভাইয়ার তো বিয়ের বয়স হয়ে গিয়েছে। তার জন্যই তো বিয়ে করে নিচ্ছিল। কি, তোমরা বিয়ে করে নিতে চাচ্ছিলে? না। তাহলে? সারা আগাগোড়া সব ঘটনা ইরাকে খুলে বলে। ইরা সবকিছু শুনে থ মেরে দাঁড়িয়ে থাকে। কিরে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি থেকে খেয়ে এসেছিস নাকি? চল একসাথে খেতে বসি। খেয়ে এসেছি। তাহলে চল নিচে যাই। সারা হাঁটা শুরু করলে ইরা এসে সারার সাথ ধরে। দুজন একসাথে সিঁড়ি দিয়ে নামতে থাকে। তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? আরে না, এখন আমার একদমই কষ্ট হচ্ছে না। সেদিন হয়েছিল খুব, আমার মনে হয়েছিল সেদিনই দম আটকে মারা যাব। এখন কেন কষ্ট হচ্ছে না? যে মানুষটা আমাকে ঠকিয়েছে তাকে আমার সাধ্য মতো শিক্ষা দিয়েছি, তাকে বুঝিয়ে দিয়েছি সে যা করেছে তা একদমই ভুল করেছে। আমি যে ফেলনা না বা চুপচাপ বসে বসে কান্না করার মতো মেয়ে নই, এটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে এসেছি। প্রাউড অফ ইউ আপু। চল আমার সাথে আবার খেতে বসবি। ঠিক আছে, চলো। দুজনকে একসাথে খেতে বসে। অনেকদিন পর দু বোন একসাথে এক টেবিলে খাওয়ার সুযোগ পাচ্ছে। কয়েকটা দিন একসাথে কাটাতে পারবে, অন্য সময় হলে তো সারা বাসায় এভাবে থাকার সুযোগই তেমন পায় না। দুপুরে খাওয়া দাওয়া করে সারা তার মা আর ইরা শুয়ে শুয়ে গল্প করছিল। ফোন বেজে ওঠায় সারা উঠে ফোনটা হাতে নিয়ে দেখে রিমঝিম কল দিয়েছে। সারার সাথে সবার রাতে কথা হয়েছিল, সবাই সারার অবস্থার কথা জানে। এখন হয়তো রিমঝিম আবার খবর নিতে কল দিয়েছে। সারা কলটা রিসিভ করে। হ্যালো সারা। হ্যাঁ বল। কি করছিস? শুয়েছিলাম, কিছু করছি না। তুই কি করছিস? আজ ক্লাস হয়েছে? শোন না, আমরা প্রায় তোর বাড়ির কাছাকাছি চলে এসেছি। রেডি হয়ে নে, আমরা সবাই মিলে বিকালে তোদের ওখানে আশেপাশে ঘুরবো, খাবো, অনেক মজা করব। তুই ছাড়া কলেজ ক্যাম্পাসে ভালো লাগছে না রে, তাই সবাই মিলে চলে এসেছি তোদের এখানে। হঠাৎ এত কিছু কেন করতে হবে?
এমনি মনে হলো অনেকদিন তো বাহিরে তেমন ঘোরাঘুরি করা হয় না, তাই। আর এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে তো, আমরা প্রায় চলে এসেছি। রেডি হয়ে সামনের দিকে চলে যায়। কথাগুলো বলেই রিমঝিম ওপাশ থেকে কল কেটে দেয়। সারা ফোন রেখে উঠে বসে। নিজেও ভাবে বের হতে পারলে মনটা একটু ভালো লাগবে। নিজেও বিছানা থেকে উঠে দাঁড়ায় আর ইরাকেও রেডি হয়ে নিতে বলে। আমি রেডি হব কেন? কারণ তুইও আমার সাথে যাবি ঘুরতে। তুমি যাবে তোমার বন্ধুদের সাথে ঘুরতে, সেখানে আমি কেন যাব? তুমিই যাও প্লিজ, আমি বরং পড়তে বসি। যা, দুজনেই যা, সারার একা যেতে হবে না। বের হ, তোদের ভালো লাগবে। মামি তুমিও? আম্মু বলে দিয়েছে এবার চল, রাতে পড়তে বসবি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে। তুই বাসায় না থাকলে তো বলতাম না, তাই না? আছিস এজন্যই তো বলছি। ঠিক আছে, রেডি হচ্ছি। হাতে যেহেতু বেশি সময় নেই, তাই দুজন তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয়। মিনিট 10 পর আবার কল আসলে তার কয়েক মিনিট পরই দুজন বাসায় বলে বের হয়। বিকেল 5টা, সবাই বালুচর মাঠেই গোল হয়ে বসেছিল। সারা, ইরা, মিম, রিমঝিম, আয়ান, সেরান সবাই সেখানে ছিল। বসে বসে আড্ডা দিচ্ছিল সবাই। ইরার হাতে সারার ফোন থাকায় বুঝতে পারে সারার ফোনে কল এসেছে। সারার দিকে ফোনটা এগিয়ে দেয় সে। সারা ফোনটা হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার। কোনো কিছু না ভেবে রিসিভ করে নেয়। হ্যালো সারা। চির পরিচিত গলা শুনে কেঁপে ওঠে সারা। আবিদ? আবিদের গলা তো এটা, কিন্তু নাম্বার তো অচেনা। সবকিছু খুব বাজে ভাবে শেষ করে এখন আবার কল কেন দিয়েছে সে? সারা সাথে সাথে কলটা কেটে দেয়। কে কল দিয়েছিলে? মুখটা এমন হয়ে গেছে কেন তোর? আবিদ স্যার, অচেনা নাম্বার এটা। আমি তো ওনার নাম্বার ব্লক করে রেখেছি। নিজের ওই নাম্বার দিয়ে হয়তো তোকে পাইনি, তাই নতুন নাম্বার দিয়ে কল দিয়েছে। তুই কিন্তু কোনোভাবে সারে কোনো রকম ফাঁদে পা দিবি না, ঠিক আছে সারা? আমাকে তোর গাদি মনে হয় শেহান? অত কিছু ঘটে যাওয়ার পরে সে আমাকে ভালোভাবে মেনে নেবে কোনোদিন? তার মান সম্মান বাকি রেখেছি আমি। দেখ আবার কল দিচ্ছে। রিসিভ কর, দেখ কি বলে। পরে না হয় সিমি বদলে নিবি, তাহলে আর সমস্যা হবে না। হ্যাঁ, কল রিসিভ করে দেখ তো। হ্যাঁ আপু, রিসিভ করো তুমি। রিসিভ করব? সবাই যেহেতু বলছে, আর আমারও মনে হয় কথা বলে দেখা দরকার। তবে প্লিজ, সে যদি ফিরে যাওয়ার কথা বলে তাহলে প্লিজ গলে যাস না। বরফ হয়ে আছিস, বরফ হয়ে থাকবি। কোনোভাবেই তার কাছে ফিরে যাব না। নিজের ভালো আমি বুঝে গিয়েছি। এখন সে যদি আমার কাছে ফিরতেও চায়, আমি কোনোভাবেই মেনে নেব না। তুই শুধু রিসিভ করে দেখ উনি কি বলেন। সারা সবার কথা মতো কল রিসিভ করে লাউড স্পিকারে দেয়। হ্যালো সারা, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কোন ব্যাপারে কথা বলছেন স্যার? সারা প্লিজ আমাকে মাফ করে দাও। আমি সত্যি বুঝতে পারছি না আপনি কোন ব্যাপারে কথা বলছেন আর মাপ চাইছেন। সারা প্লিজ। কোন মুখে আপনি আমাকে কল করেছেন? আপনাকে যে আমি সেদিন জুতা পিটা করিনি, এটা আপনার ভাগ্য। আমি তো আমার ভুল স্বীকার করছি, তাই না সারা? এই তুই ফোন রাখবি? কখনো তুই আমার সামনে আসবি না। আমার সামনে আসলেই সেদিনের মতো সবার সামনে অপমান করব বলে দিলাম। সারা, সারা। সারা আবিদের আর কোনো কথা না শুনে সেকেন্ডের মধ্যে কল কেটে দেয়। তার বুকের মধ্যে যেন কাল বৈশাখীর ঝড় শুরু হয়ে গিয়েছে। ভুল মানুষ কেন জীবনে এসে সবকিছু শেষ করে দেয়? ভুল মানুষের প্রতি কেন মায়া জন্মায়? এই মায়া জিনিসটা বড্ড বাজে। সেটা যদি ভুল মানুষের প্রতি হয়ে যায়, তাহলে শান্তিতে বাঁচা তো দূরের কথা, নিঃশ্বাসটুকু নিতে দেয় না। সারা চোখ দুটো ছলছল করছিল। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। সারা দাঁড়ানো দেখে বাকি সবাই উঠে দাঁড়ায়। রিমঝিম এসে তাড়াতাড়ি করে সারাকে জড়িয়ে ধরে। সারা এবার নিজেকে সামলাতে না পেরে কান্না করে দেয়। সে যতই শক্ত হোক না কেন, এরকম পরিস্থিতিতে মানুষের ভেঙে পড়াই স্বাভাবিক। সারা যদিও বয়সের তুলনায় নিজেকে খুব বেশি ম্যাচিউর করে তুলেছে, তাই অনেক কষ্টেই তাকে স্পর্শ করে না। কিন্তু এই ব্যাপারটা সারা যতই এড়িয়ে চলার চেষ্টা করছে, ততই ভুলে থাকার চেষ্টা করছে, খুশি থাকার চেষ্টা করছে, তবুও আবিদের কথা মাথায় চলে আসছে। কিছুতেই একেবারে ঝেড়ে ফেলতে পারছে না আবিদকে। ওই মানুষটা যে তোকে একদম নিঃস্ব করে দিয়েছে। কিছুক্ষণ পর সারা নিজেকে সামলে নেয়,
চারপাশে এই মানুষগুলো অতিরিক্ত আপন হয়ে গিয়েছে তার। 1 বছরের মধ্যে যতটা কাছের হয়ে গিয়েছে, অনেক হয়তো যুগের পর যুগ সময় নিয়েও এরকম বন্ধু বানাতে পারে না। সারার বন্ধুরা জানে যে সারার মন খারাপ, তাই সবাই ক্লাস শেষ করে আবার অত দূর থেকে এসেছে সারার সঙ্গ দিতে। এই মানুষগুলোকে অন্তত কখনো হারিয়ে যেতে দেওয়া যাবে না। রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় সারার। নাড়াচাড়া করতে গিয়ে বুঝতে পারে শরীরটা অসম্ভব ব্যথা হয়ে গেছে। রাতে পানি পিপাসা পাওয়ায় সারা বিছানা থেকে অনেক কষ্টে উঠে পানি খায়। সমস্ত শরীরের ব্যথা খুব বেশি অনুভব করছিল সারা। সেদিন রাত ছাড়া 2টা দিন তো ভালোই গিয়েছে, আজকে হঠাৎ ব্যথা বেড়ে গেল কেন? তার মানে কি আজ বেশি হাঁটাহাঁটি করার জন্য এমন হয়েছে? ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। আগের ওষুধই খেয়ে নেয় সে। আজকে রাতে হঠাৎ করে ব্যথা বেড়ে যাবে এটা সে ভাবেনি। সারা শুয়ে আছে কিন্তু তার চোখে মুখ ঘুম নেই। সারার মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার অভ্যেস আছে। একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না, তাই সেই সময়টা কাজে লাগাতো। মাঝরাতে ঘুম ভেঙে গেলেই দেখতো আবিদ অনলাইনে। সারাকে অ্যাক্টিভ দেখলেই সে মেসেজ দিয়ে পড়তে বসতে বলতো। 20 মিনিট করে পড়তো। যতটুকু পড়বে ততটুকু ছবি তুলে আগে আবিদকে দিত। সারার পড়া হয়ে গেলে আবিদ কল দিয়ে প্রশ্ন করতো সেই পড়া থেকে। এভাবেই সারার পড়া হয়ে যেত। সারাকে টিচাররা ভালো স্টুডেন্ট নামে চিনে। এই মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ায় আবিদের কথা খুব মনে পড়ছে। সবটা তো অন্যরকমও হতে পারত, কেন সবকিছু এলোমেলো হয়ে গেল? ভালোবাসার গভীরতা এত থাকার পরও সে কিভাবে অন্য কারো হয়ে যাওয়ার চিন্তা করেছিল। সারা বুঝতে পারে তার জ্বরও চলে আসছে। খুব খারাপ লাগছে তার। শরীর জ্বলে যাওয়ার মতো কষ্ট হচ্ছে। একদিকে সমস্ত শরীর ব্যথা, আবার অন্যদিকে জ্বর প্রচন্ড পীড়া দিচ্ছে। বাসায় থাকা জ্বরের ওষুধটা খেয়ে নিবে কিনা ভাবছে, আবার ভাবছে ব্যথার জন্য হয়তো জ্বর চলে এসেছে। ডাক্তারকে না জানিয়ে কি ওষুধ খাওয়া ঠিক হবে? অনেক রাতও হয়ে গিয়েছে। স্নিগ্ধকেও তো এখন কল দেওয়া যাবে না। তার আব্বু আম্মুকে ডাকলেও খুব চিন্তা করবে। কিছুতেই ঘুম না আসায় রান্নাঘরে চলে যায় সারা। কিছুক্ষণ পর 1 কাপ ধোয়া ওঠা চা নিয়ে নিজের রুমে ফিরে আসে। বুকশেলফ থেকে পছন্দের একটা বই নিয়ে পড়া শুরু করে। রাত 2টো বাজতে চলল, স্নিগ্ধর চোখে ঘুম নেই। 11টার দিকে বাসায় ফিরেছে। শুয়ে আছে 2 ঘন্টা যাবত। আজ সারাদিন সারার ফোনের অপেক্ষায় ছিল সে। ভেবেছিল সারা হয়তো কল দেবে, কিন্তু তার ভাবনাকে মিথ্যে প্রমাণ করলো। সারা কল দেয়নি। সন্ধ্যার দিকে স্নিগ্ধ নিজেই সারার শারীরিক অবস্থা জানতে কল দেওয়ার কথা ভেবেছিল। ফ্রি হয়ে কলও দিয়েছিল, কিন্তু ফোন বন্ধ পেয়েছে। সন্ধ্যার পর থেকে অনেকবার কল দিয়েছে সে, কিন্তু সেই একই অবস্থা। সকাল হলেই সারার বাবাকে কল দিয়ে সারার খবর নেবে ভেবে রেখেছে, কিন্তু রাতটাই যেন শেষ হচ্ছে না। স্নিগ্ধর বিছানায় শুয়ে থাকতে অস্বস্তি লাগছে। একবার এপাশ তো আরেকবার ওপাশ দিচ্ছে। আর শুয়ে থাকতে না পেরে উঠে বসে। ফোনটা হাতে নিয়ে কথাকে কল দেয়। কয়েকবার রিং হতেই কথা কল রিসিভ করে। হ্যাঁ ভাইয়া বলো, এত রাতে কল দিলি যে, কিছু হয়েছে? সারার ফোন বন্ধ। কি হয়েছে বলতো? সেহরানের সাথে তো কথা হয়নি, তাই বলতে পারবো না। তুই তোর বন্ধুকে কল দে এখনই। ভাইয়া তুই পাগল হয়ে গেলি নাকি? এখন রাত 2টা বাজে, আমি এত রাতে ওকে কল দেব কিভাবে? আমার অস্বস্তি হচ্ছে খুব, ওর জন্য চিন্তা হচ্ছে। ভাইয়া চিন্তা করিস না, হয়তো আবিদ স্যার কল দিচ্ছিল জন্য ফোন বন্ধ রেখেছে। সকালে আমি সেহরানের সাথে কথা বলে তোকে জানাবো। তুই এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। ঘুম আসছে না আমার। ও বিকেলে ওরা সবাই সারার সাথে দেখা করতে গিয়েছিল। ছবিও দিয়েছে, ভালো মজাও করেছে দেখলাম। ওর কিছু হয়নি, তুই চিন্তা করিস না। ছবি দিয়েছে আর তুই আমাকে দিসনি কেন? ভুলে গিয়েছিলাম, দাঁড়া আমি এখনই দিচ্ছি তোকে। ছবি দেখে তাড়াতাড়ি ঘুমিয়ে যা প্লিজ। তুই ছবি দে তাড়াতাড়ি। আচ্ছা দিচ্ছি, তুই ফোন রাখ আর মেসেঞ্জারে যা। ঠিক আছে। ফোন রাখার পরপরই কয়েকটা ছবি স্নিগ্ধকে পাঠিয়ে দেয়। ছবিগুলোতে সারার হাসি দেখে যেন একটু শান্তি মিলে স্নিগ্ধর। এতক্ষণ ছন্ন ছাড়া লাগছিল তার। ছবির মতো মানুষটাকে যে কবে কাছে পাবে সে। স্নিগ্ধ সারার ছবি দেখতে দেখে অতীতের ভাবনায় চলে যায়। সারা অনেক আগে থেকে স্নিগ্ধর চেনা, কিন্তু সারা তার গুণাক্ষরেও জানে না। দিনটি ছিল রবিবার, আজ থেকে 2 মাস আগে। কথা অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট। বাসা থেকে একটু দূরেই তার ভার্সিটি। প্রতিদিন একাই যায়, তবে মাঝে মাঝে স্নিগ্ধর কাছে বায়না ধরে তাকে যেন ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসে। ছোট বোনের আবদার স্নিগ্ধ কখনোই ফেলতে পারে না। স্নিগ্ধ যেহেতু কথার আবদার ফেলতে পারে না, তাই সে মাঝে মাঝেই এরকম আবদার করে বসে। সেদিন স্নিগ্ধর অনেক কাজ থাকা সত্ত্বেও রাখতেই তাকে ভার্সিটিতে রাখতে যায়। ক্লাসের সময় হয়ে যাওয়া স্নিগ্ধ কথাকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। স্নিগ্ধ ড্রাইভ করছিল আর পাশের সিটেই বসেছিল কথা। কথার একটা অভ্যেস আছে, সেটা হচ্ছে বাইরে কোথাও যা যা হবে সে তার ভাইকে বলে দেয়।
নামটা যেমন কথা তেমন সে কথা বলতে বেশি ভালোবাসে। এই যে 5 মিনিটের রাস্তা, এখানেও সে বকবক করতেই আছে ভাইয়ের সাথে। ভাইয়া জানিস কি হয়েছে? কিভাবে জানবো? তুই কি বলছিস? ও হ্যাঁ, আমি তো বলিনি তোকে। জি, তোকে বলেছিলাম না আমাদের জুনিয়র একটা মেয়ে শেহরানের সাথে বন্ধুত্ব করেছে। মেয়েটা খুব মিষ্টি জানিস, এত সুন্দর কথা বলে, আমার ওকে ভীষণ ভালো লাগে। আমি ছেলে হলে ওর প্রেমে পড়ে যেতাম। মেয়ে হয়ে অন্য মেয়ের প্রশংসা করছিস, তার মানে মেয়েটা সত্যি সুন্দর? হ্যাঁ, অসম্ভব সুন্দর। দেখাস তো মেয়েটাকে। তুই বিয়ে করতে না পারলি তোর ভাই তো বিয়ে করতেই পারে। তোর ভাগ্য খারাপ। কেন, মেয়েটার কি বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, ডিপার্টমেন্টের স্যার স্বয়ং তার প্রেমে পড়েছে। আসল কথা হচ্ছে তারা একে অপরকে ডেটও করেছে। রিলেশন করা মেয়ের কথা কেন আমাকে বলতে চাস আজব? যদি ব্রেকআপটা একবার হয়ে যেত। মানুষের খারাপ চাইতে তো লজ্জা করে না? আমি তো স্যারকে অন্য একটা মেয়ের সাথেও দেখেছি। কি বলছিস? স্যার তো তাহলে পুরো চরিত্রহীন। হ্যাঁ। আচ্ছা বাদ দে ওসব। তোকে কি এখানে নামিয়ে দেবো নাকি ডিপার্টমেন্টে যাবি? ডিপার্টমেন্টে রেখে আয়, এখান থেকে অনেকটা দূর হেঁটে যেতে হয়। ঠিক আছে। স্নিগ্ধ কথাকে তার ডিপার্টমেন্টের সামনে নিয়ে যায়। ডিপার্টমেন্টের সামনে গিয়ে গাড়ি থামায়। কোথায় এগিয়ে গিয়ে দেখে সেরান দাঁড়িয়ে আছে। শুধু সেরান না, সাথে সারাও আছে। কথা গাড়ি থেকে নেমেই তাদের দুজনকে একসাথে দেখে স্নিগ্ধর দিকে তাকিয়ে তাকে নামতে বলে। স্নিগ্ধ গাড়ি থেকে নেমে কথার সামনে দাঁড়ায়। কি হয়েছে? বাইরে বের হতে বললি কেন? সেহরানের পাশে সারা দাঁড়িয়ে আছে। অন্য মানুষের গার্লফ্রেন্ডকে আমি দেখে কি করব? আরে দেখ না, আমি বলেছিলাম না ও খুব মিষ্টি মেয়ে, একবার তাকিয়ে দেখ। স্নিগ্ধ কথার জোড়াজুড়িতে সামনের দিকে তাকায়। সেরানের পাশে দাঁড়িয়ে একটা মেয়ে ননস্টপ কথা বলে যাচ্ছে। স্নিগ্ধ এক পলকে সারার কথা বলা দেখে যাচ্ছে। তার বোন খুব একটা ভুল বলেনি। এই মেয়েকে প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়ে যেতে পারে। স্নিগ্ধ ক্ষেত্রেও এটার বিপরীত কিছু হলো না। স্নিগ্ধকে এক পলকে তাকিয়ে থাকতে দেখে কথা স্নিগ্ধকে ডাক দেয়। স্নিগ্ধ সজ্ঞানে ফিরে এলে আর কিছু বলার মতো পায় না। গাড়ির দিকে ফিরে যায়। কথা সেখানে দাঁড়িয়ে আছে। গাড়িতে ওঠার আগে স্নিগ্ধ কথাকে ডেকে একটা কথাই বলে। ওই মেয়ের প্রেমিক অর্থাৎ ডিপার্টমেন্টের স্যারের ব্যাপারে সব খোঁজ খবর নেই। লোকটা যদি ভালো হয় তাহলে তো ভালোই, আর যদি তার চরিত্র খারাপ হয় তাহলে এই মেয়েকে আমার চাই। কথাগুলো বলে স্নিগ্ধ গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কথা দাঁড়িয়ে স্নিগ্ধর কথা ভেবে হাসতে থাকে। তার ভাই যে এবার সত্যি সত্যি একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছে। সেদিন থেকেই কথা সেরানের মতো সারাকে খুব ভালো বন্ধু বানিয়ে ফেলে। তার পাশাপাশি আবিদ স্যারের ব্যাপারে খোঁজ খবর নেয়। আবিদ স্যারের বিয়ের ব্যাপারে কথাই সারাকে জানিয়েছিল। স্নিগ্ধ সারার কথা ভাবতে ভাবতে তার ছবি বুকে নিয়ে ঘুমিয়ে যায়। মেয়েটাকে যে বড্ড ভালোবেসে ফেলেছে। ভালোবাসার মানুষকে নিয়ে চিন্তা তার সবসময় হয়। হয়তো প্রতিটা মানুষই তার ভালোবাসার মানুষকে নিয়ে সবসময় চিন্তিত থাকে। শমশের সাহেব সকাল সকাল চলে এসেছেন বাজার করতে। তিনি প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিলেন। এমন সময় ফোনটা বেজে ওঠে। স্নিগ্ধ কল দিয়েছে দেখে তিনিও ফোনটা রিসিভ করেন। হ্যাঁ বাবা বল। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, তুই? ভালো। স্যার, স্যারের কি অবস্থা? আমি তো সাপ্তাহিক বাজার করতে এসেছি, যখন আসি তখন ঘুমাচ্ছিল। আমি সন্ধ্যায় ভাবলাম খবর নেই, কল দেওয়ার পর থেকে ফোন বন্ধ বলছে। হ্যাঁ, সারা গতকাল নাম্বার চেঞ্জ করেছে। তার শারীরিক অবস্থা কেমন? কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু জানাতে বলবেন স্যার। ঠিক আছে, আমি বাসায় গিয়ে ওকে কল দিতে বলবো। ঠিক আছে স্যার, সাবধানে থাকবেন আর নিজের যত্ন নেবেন। তুইও ভালো থাকিস বাবা। জি স্যার, দোয়া করবেন। বাবা ফাঁসিয়ে দিচ্ছ কেন? ফাঁসিয়ে দিচ্ছে মানে? এই কি হয়েছে রে? তোমরা দুজন কে নিয়ে কথা বলছো সেটা আমি জানি না। তোমার ছেলে তোমাকে ভয় পায় মা, তাই তো তোমাকে বলতে সাহসী পায় না। কথাকে স্নিগ্ধ এবার ভয় পেয়ে যায়। এই মেয়ের মুখে কিছু আটকায় না, পেটে কোনো কথা রাখতেই পারে না। এবার যদি তার মায়ের সামনে সবকিছু বলে দেয় আর মা যদি রাজি না হয় এখন, তাহলে সবকিছু ভেস্তে যাবে। স্নিগ্ধ দৌড়ে গিয়ে কথার মুখ চেপে ধরে, তাকে আর কিছু বলতে দেয় না। কথা কিছু বলতে না পেরে আ আ করতে থাকে। স্নিগ্ধর মাও এবার তাদের দুই ভাই বোনের দিকে এগিয়ে যায়। এই তুই কথার মুখ চেপে ধরলি কেন? কি বলতে চাচ্ছিল কথা? ছাড় ওর মুখ, ওকে বলতে দে। কি হচ্ছে রে তোদের মধ্যে?
বাবা এসে এক কথা বলছে তোকে চুপ করিয়ে দিচ্ছিস, আবার কথা কি বলছিল যে তুই মুখ চেপে ধরলি। তিনজনে কিছু লুকাচ্ছিস আমার থেকে। আমি কি এই বাড়ি কেউ না? মা তেমন কিছু না, বাদ দাও। আমি বিকেলে তাড়াতাড়ি চলে আসবো। কি লুকাচ্ছিস তোরা আমার থেকে? আমার সাথে তোরা বেমানি করলে আমি কিন্তু সব ছেড়ে ছুড়ে বাড়ি থেকে চলে যাব। নাও এবার বাড়ির মালকিনকে সামলাও, দুই ভাই বোন মিলে। আমি অফিসে যাচ্ছি। এই তুমি এক পাও এগোবে না, বলে দিলাম। কি লুকাচ্ছ তোমরা আমার থেকে? বলে তারপর যাও। মা, তুই আমাকে মা বলে ডাকবি না একদম। আন্টি শুনুন প্লিজ। এই কথা, বাহির থেকে আমার শক্ত জুতা নিয়ে আয় তো। মা, তুমি আমাকে জুতা পিটা করবে? প্রয়োজন হলে তো করতেই হবে। আচ্ছা সব বাদ দাও বলছি। এই মেয়েটাকে কেমন লাগে দেখো তো। ফোনের ওয়ালপেপারে থাকা সারার ছবি দেখায়। মায়ের দিকে তাকিয়ে আছে স্নিগ্ধ। মা কিভাবে বোমা ফাটাবে তার অপেক্ষায় আছে। স্নিগ্ধর কোনো পছন্দ কখনো তার মায়ের পছন্দ হয়, তবে কোনো মেয়ে বিষয়ক ব্যাপারটা এবার প্রথম। স্নিগ্ধর সাথে সবাই চুপচাপ মিসেস আঁচলের দিকে তাকিয়ে আছে। তিনি কি বলবেন, কেমন রিয়াকশন দেবেন এটা ভেবে। কে এই মেয়েটা? মা, ও সারা। সুন্দর না বলো? আমি তো ছেলে হলে ওকে তুলে নিয়ে এসে বিয়ে করতাম। কথা রাগ দেখাচ্ছিস কেন? আমি তাকে ভালোবাসি তোর আগে থেকে। আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমরা এখন কি করবে করো। মেয়েটা সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মায়ের কথা শুনে যেন স্নিগ্ধ হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখেছিল। স্নিগ্ধ খুশিতে আবার মোবাইলটা বুকে চেপে ধরে। মিসেস আঁচল স্নিগ্ধর দিকে ভ্রু কুঁচকে তাকায়। মেয়েটাকে সুন্দর বলেছি। বিয়ের আসরে ওই মেয়ে সহ তোমাকে বসিয়ে দেওয়া হয়নি যে 3 বার আলহামদুলিল্লাহ বলবে। না মানে মেয়েটা কে? আমরা আগে ছিলাম মানে বগুড়ায়। আমার কলেজ টিচার ছিলেন শমশের স্যার, যিনি আমার জন্য প্রচুর কষ্ট করেছিলেন, ওনার মেয়ে। তবে স্যারের সাথে কয়েকদিন আগে দেখে তখনই জানলাম সারা ওনার মেয়ে। তার আগে কথার ভার্সিটি জুনিয়র হিসেবে চিনি। নাম কি? সারা? হ্যাঁ। সম্পর্কে গিয়েছো নাকি? না না মা, আমি শুধু পছন্দ করি, সে তো জানেই না। বাসায় কি বিয়ের প্রপোজাল নিয়ে যেতে হবে? এখনই, আর কিছুদিন গেলে ভালো হয় না? কেন? প্রেম করার জন্য? না মা, ও একটু আমাকে জানলো বুঝলো, আমার ব্যাপারটা ওকে জানানোর সুযোগ পেলে জানিয়ে দেবো ভেবেছি। তারপর কি হবে জানি না। না করে দিলে কি করবে? সন্ন্যাসী হয়ে যাবো, আর কি করব। ধরো মেয়েটা রাজি হলো, কিন্তু আমি যদি না মেনে নিই? শহীদ হয়ে যাব। কিভাবে? তোমার হাতে ছুরি ধরিয়ে দিয়ে বলবো আমি সারাকে ছাড়া বাঁচবো না, আমাকে শেষ করে ফেলো, আর তুমি আমাকে শেষ করে দিবে। এ তো কথা বলা শুরু করলি কবে থেকে? এখন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা যেন করতে পারি সেই কাজ করুন ডক্টর সাহেব। আমার বৌমা লাগবে, তার কিছুদিন পর নাতি নাতনিও লাগবে। এখন তাড়াতাড়ি হাসপাতালে যান। আজকে যাকে দেখতে যাওয়ার কথা ছিল সে বাসায় কল দিয়ে নিষেধ করে দিচ্ছি। ঠিক আছে মা, আজ থেকেই কাজে লেগে যাই। কি বলো? হ্যাঁ জলদি। আমাকে আজ 2000 টাকা না দিলে আমার থেকে আর কখনো সাহায্য পাচ্ছেন না আপনি, ডক্টর শাহরিয়ার স্নিগ্ধ। মা, তোমার মেয়ে এই 2 মাসে আমার থেকে কত টাকা নিয়েছে জানো? ওটা আমার জানার বিষয় না, তোদের ভাই বোনের বিষয়। লাভ ইউ মা। তাড়াতাড়ি দুজন খেতে এসো, খেয়ে বাইরে যাবে। ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। মিসেস আঁচল রুম থেকে চলে গেলে কথা হাত পেতে টাকা চাইতে চাইতে স্নিগ্ধর দিকে এগিয়ে যায়। স্নিগ্ধ ডান হাত দিয়ে চোখ মুখ ঢেকে বিলাপ করতে থাকে, হায় আল্লাহ বাঁচাও আমাকে। 12টা বেজে গিয়েছে। মিসেস আয়েশা আর ইরা দুজন মিলে সারাকে কয়েকবার ডেকে গিয়েছে সকাল থেকে, কিন্তু সারা কম্বল দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে শুয়ে আছে। সারার বাবা বসে বসে চা খাচ্ছিলেন, সাথেই সারার মাও বসে আছেন। সারা কি করছে? মেয়ের শরীর কেমন? সকাল থেকে ডাকছি, নড়াচড়া করে আবার ঘুমোচ্ছে, কোনো কথা নেই। কি বলো? মেয়ে তো এতক্ষণ ঘুমায় না। আমি দেখে আসছি, দাঁড়াও। সারার বাবা চায়ের কাপটা রেখে সারার রুমে চলে যান। রুমে গিয়ে দেখেন সারা তখনও ঘুমোচ্ছে। তিনি আস্তে আস্তে সারাকে ডাকতে থাকেন। সারা ধীরে ধীরে কম্বলের ভেতর থেকে মুখটা বের করে তার বাবার দিকে তাকায়।
হ্যাঁ বাবা। এতক্ষণ ঘুমাচ্ছিস কেন মা? শরীর খারাপ লাগছে? পুরো শরীর খুব ব্যথা হয়েছে বাবা, মাথাটাও যন্ত্রণা করছে খুব। কি বলছিস? দেখি জ্বর আসেনি তো। শমশের সাহেব নিজের হাতটা সারার কপালে দিলেই বুঝতে পারেন সারার অসম্ভব জ্বর এসেছে। হয়তো ব্যথার জন্য জ্বর এসেছে, কিন্তু এ তো ভয়ঙ্কর জ্বর। তিনি মিসেস আয়েশাকে তৎক্ষণাৎ ডেকে সারার মাথায় পানি দিতে বলেন। প্রায় 10 মিনিট যাবৎ সারার মাথায় পানি দেন সারার মা। সারা শরীরে ব্যথা নিয়ে একা একা বিছানা থেকে উঠতেও পারছে না। সারার মাই সব ব্যাপারে সাহায্য করছেন। দুপুরে তিনি সারাকে খাবার টেবিলে নিয়ে এসে চেয়ারে বসিয়ে নিজের হাতে তুলে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে তিনি আবার সারাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেন। সন্ধ্যার পর প্রায় 7টার দিকে স্নিগ্ধর ফোনে কল আসে। স্নিগ্ধ ব্যস্ত থাকায় কল রিসিভ করতে পারে না। মিনিট 10 পর এসে ফোন চেক করে দেখে শমশের স্যার কল করেছিল। স্নিগ্ধ আর এক মুহূর্ত দেরি না করে নিজে কল দেয়, সাথে সাথে কলটাও রিসিভ হয়ে যায়। সারার বাবা যা জানায় তা শোনার জন্য সে প্রস্তুত ছিল না। স্নিগ্ধ কল কেটে দিয়ে দৌড়ে হাসপাতালের জরুরি বিভাগে চলে যায়।